হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এই কোর্সের প্রথম অধ্যায় উত্তর সেট সম্পর্কিত উপপাদ্য, কনভেক্স সেট অ্যান্ড রিলেটেড থিওরামস এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে আমরা যদি বিগত বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের উত্তর সেট সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়টি থেকে খ বিভাগে 2টি প্রশ্ন, গ বিভাগে 1টি প্রশ্ন, অর্থাৎ আমাদের প্রায় 18 মার্কস এবং ক বিভাগে 2-1টি প্রশ্ন থাকে। তাহলে আপনি ধরে নিতে পারেন মোটামুটিভাবে যে আমার এই অধ্যায় থেকে 20 মার্ক থাকবে। কত মার্ক? 20 মার্কস আমার এই অধ্যায়টি থেকে থাকবে। আবার এমনও দেখা যায়, আমরা যদি কোয়েশ্চেন যদি দেখি বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন, দেখা গেছে আবার 30 মার্কও আসছে, মানে 24 মার্ক, 28 মার্ক, 30 মার্ক এরকমও এসেছে। তার মানে আমরা মোটামুটিভাবে বলতে পারি আমরা এই অধ্যায়টি পড়লে আমরা খ বিভাগে 2টা এবং গ বিভাগে 1টা প্রশ্ন আমরা কমন পাবো। অর্থাৎ আমরা 20 মার্ক ধরে রাখি, আমরা 20টা মার্কস কমন পাবো। তাহলে আমরা এখন এই উত্তর সেট সম্পর্কিত উপপাদ্য এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। স্যার, আলোচনার শুরুতে আরেকটা কথা বলি, আমাদের এই অধ্যায়ের অর্থাৎ মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের অধ্যায়টির নাম হচ্ছে উত্তর সেট, যেটার ইংরেজি শব্দটা হচ্ছে কনভেক্স সেট। কনভেক্স সেট, তাহলে আমরা যদি কনভেক্স সেট জিনিসটাই না বুঝি তাহলে এর উপপাদ্য আমরা কি পড়ব? তা তো আমরা পারবো না। যেমন পিথাগোরাসের উপপাদ্য যদি আপনার জানতে হয়, আগে সমকোণী ত্রিভুজ, তাহলে আগে ত্রিভুজ সম্পর্কে জানতে হয়, তারপর ত্রিভুজের ক্লাসিফিকেশন, যে সমকোণী ত্রিভুজ আসে, তারপর সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমরা জানি, তারপর আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা বুঝতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে একটা আপনার ধাপ। তাহলে আমাদেরকে অবশ্যই আগে উত্তর সেট আগে জানতে হবে। তারপর দেন উত্তর সেট জানার আগে যে কনভেক্স সেট জানার আগে লাইন সেগমেন্টটা বুঝতে হয়, তাহলে সেগুলোর একটু ধারণা থাকতে হবে। আরও বিভিন্ন কয়েকটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো না জানলে আপনি এখানে যে উপপাদ্য এবং ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো করতে আপনার বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমাদেরকে আগে বেসিক কনসেপ্টগুলো আগে আমাদেরকে জানতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বেসিক কনসেপ্ট বেস করে ক্লাসটি হবে। আমরা আজকে মূল আলোচনায় যাব না, আমরা শুধু এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। না জানলে এই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার কনসেপ্ট আসবে না। ওকে ফাইন, তাহলে আমরা মনোযোগের সহিত আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের উত্তর সেট সম্পর্কিত উপপাদ্যের বেসিক কনসেপ্টগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম পর্বে আমরা অনেক ধারাবাহিক পর্ব দেখব এই অধ্যায়ের উপর বেস করে। আমরা আজকে প্রথম পর্বটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে আমরা প্রথমে জেনে নিব সেটি হচ্ছে রেখাংশ। আমরা প্রথমে কি নিয়ে জেনে নিব? রেখাংশ। স্যার, রেখাংশের ইংরেজি শব্দগুলো আমরা বলবো লাইন সেগমেন্ট। এই যে আমরা ইংরেজি শব্দটা বলি, ইংরেজি শব্দটা দেখবেন, ইংরেজি শব্দটা বললে আপনার জিনিসটা একটু মাধুর্যপূর্ণ হয়। রেখাংশ বললে যতটা না একটু মাধুর্য, তার থেকে লাইন সেগমেন্ট যা এক একজনের এক একটা আর কি। আমার ফেভারিট হচ্ছে আসলে ইংরেজি শব্দটা হয়তো বললে একটু মাধুর্যপূর্ণ হয়, সেই জন্য বলা। এই জন্য আপনাদেরকে বাংলার পাশাপাশি ইংরেজি শব্দটা পাশে নোট ডাউন করে দিব, কেমন? আচ্ছা দেখেন জিনিসটা কি, রেখাংশ জিনিসটা কি, বা আসলে রেখাংশ নামটা, রেখা নামটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, কিন্তু এটার সাথে যে ভেক্টরের যে একটা সম্পর্ক, যে লাইন সেগমেন্ট বা কনভেক্স সেটের সাথে সেই সম্পর্কটা, সত্যটা, সেটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? খুব ইজিলি ভাবে এখন আমরা বের করব। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, আপনি একটা বিন্দু নেন, এখানে একটা আমরা বিন্দু নিলাম, মনে করলাম এই বিন্দুটার নাম দিলাম আমি এ, এই বিন্দুটার নাম দিলাম আমি বি। আমি যদি তাদেরকে যদি যোগ করি, তাদেরকে যোগ করলে আমি এখানে একটা পজিশন ভেক্টর নিব, মনে করলাম সেই পজিশন ভেক্টরটা আমি পি ভেক্টর নিলাম, সেই ভেরিয়েবল পয়েন্টটা পি দিলাম, আর পজিশন ভেক্টরটা হচ্ছে বি এ বরাবর। কি বরাবর? বি এ বরাবর। যেহেতু ভেক্টর তার মানও থাকবে, দিকও থাকবে। ক্লিয়ার?
আচ্ছা, আমি এ বি এর বাইরে অন্য একটা বিন্দু নিলাম, মনে করলাম সেই বিন্দুটা আমি নিলাম ও, যে কোনো একটা বিন্দু। এবার আমরা যদি ওপি যদি যোগ করি তাহলে আমরা পাবো ওপি ভেক্টর। এই ওপি ভেক্টরের পজিশন ভেক্টরকে আমরা মনে করলাম হচ্ছে এক্স, মানে ওপি ভেক্টরকে আমরা এক্স দ্বারা ডিনোট করলাম। একইভাবে আমরা যদি আমরা যোগ করি, সেগুলো ডট ফিগার দ্বারা বোঝাচ্ছি, তাহলে ও এ ভেক্টরের পজিশন ভেক্টরকে আমরা ধরলাম x1, অর্থাৎ x1 দ্বারা আমরা বুঝবো ও এ ভেক্টর। একইভাবে আপনি যদি ও বি যদি যোগ করেন, সেটাকে আমরা পাবো ও বি ভেক্টরকে আমরা নির্দেশ করলাম x2। তাহলে আবার বলি, ওপিকে এক্স পজিশন ভেক্টর দ্বারা ডিনোট করলাম, অর্থাৎ এক্স দ্বারা, আর ও একে x1 ভেক্টর দ্বারা, আর ও বিকে x2 পজিশন ভেক্টর দ্বারা আমরা ডিনোট করলাম। আচ্ছা, ওকে ফাইন, আমরা তো করলাম। এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ মনে হয় দেখতে পাবো। একটা হচ্ছে ও বিপি ত্রিভুজ, প্রথমে ছোট ত্রিভুজ তারপর বড় ত্রিভুজ নিয়ে কাজ করব। আচ্ছা দেখি, ত্রিভুজ ও বিপি হতে পাই। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই প্রমাণগুলো আপনাদের পরীক্ষায় আসবে না। এখন অনেকে মনে মনে বলতেছেন, স্যার যদি নাই এসে থাকে তাহলে আপনি কি জন্য করাচ্ছেন বা আমরা কি জন্য করব। আসলে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হয়। এই ধৈর্যটা না হয় আমরা একটু ধরলাম, আপনি দেখবেন এই কাজগুলো করার পর একটা রেজাল্ট আমরা পাবো, যে রেজাল্টের উপর বেস করে এই কনভেক্স সেটের ম্যাক্সিমাম উপপাদ্য আমরা করব, এবং যে ম্যাথগুলো আছে কনভেক্স রিলেটেড সেই ম্যাথগুলোও আমরা সলভ করব। তাহলে যে একটা সত্য আমরা যদি একটু দেখি কিভাবে আসে, তাহলে সেটা আমাদের সারা জীবন মনে থাকবে আর ভুলার চান্স থাকবে না। আর যদি সরাসরি বলি এটা মুখস্থ করবেন, মুখস্থ তো করবেন ভালো কথা পরবর্তীতে, কিন্তু একটু বুঝে মুখস্থ করলে মনে হয় সারা জীবন মনে থাকবে। একটু আমরা বুঝে মুখস্থ করার চেষ্টা করি। তাহলে ত্রিভুজ ও বিপি ত্রিভুজ থেকে যোগবোধক অনুসারে, কি অনুসারে? যোগবোধক, আমরা যোগবোধক অনুসারে আমরা পাই। আর এই যে যোগবোধক অনুসারে ত্রিভুজ বিধি, সেটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে আমরা পড়ে আসতেছি। যে কোনো দুইটা ভেক্টরের যোগফল একই ক্রমের, বাকি অন্য ভেক্টরের কি হবে? সমান হবে। তাহলে ও বি আর বিপি দেখেন তো একই দিকে না? একই দিকে। তাহলে দিক দুইটাই যদি একই দিকে, এই যে ও বি আর বিপি একই, আপনি যদি দিকে যান এদিকে যেতে পারবেন, একই দিকে বোঝাচ্ছে। তাহলে ও বি প্লাস বিপি দুইটা ক্রম যেহেতু একই দিকে যোগ করব, অন্য ভেক্টরের সমান হবে। অন্য ভেক্টর হচ্ছে ওপি, ত্রিভুজ ও বিপি ত্রিভুজের অন্য ভেক্টর হচ্ছে কি? ওপি। ওপি এর সমান হবে। জাস্ট শর্টকাটে বললাম ত্রিভুজ বিধিটা, কারণ আমাদের মূল আলোচনা ত্রিভুজ বিধি বোঝানো না, আমাদের মূল আলোচনা হচ্ছে লাইন সেগমেন্টটা বোঝানো। এটা বোঝানোর জন্য আমরা এটা আনলাম আর কি। আমরা ওবি ভেক্টরকে কি দ্বারা ডিনোট করেছিলাম? x2 পজিশন ভেক্টর দ্বারা। আচ্ছা x2, আচ্ছা আমরা x2 ধরলাম। তারপর দেন বিপি লিখলাম, বিপি এর জায়গায় থাকুক। ওপি ভেক্টরকে আমরা x দ্বারা ডিনোট করেছিলাম। তাহলে এখান থেকে আমরা যদি বিপি এর রেজাল্টটা যদি বের করতে যাই, আমরা পাবো x মাইনাস x2 আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা পেলাম। আচ্ছা, আমরা বলেছিলাম প্রথমে ছোট ত্রিভুজ তারপর বড় ত্রিভুজ নিব। আপনি ও বিপি ত্রিভুজ নিছেন, এবার ও এ বি ত্রিভুজ নেন তো, বড় ত্রিভুজ পুরোটা। তাহলে ত্রিভুজ ও এ বি এর যোগবিধি অনুসারে পাই, সেই কথাটা আমরা বললাম, আপনারা চাইলে লিখে নিতে পারেন। তাহলে এখান থেকে আমরা যদি যোগবিধি ত্রিভুজ অ্যাপ্লাই করি, আমরা পাবো ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর, ক্রম একই আছে। ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি ও এ ভেক্টর, আমরা সেটা লিখতে পারি, আমরা সেটা লিখলাম। ওকে ফাইন। তাহলে এবার আমরা যদি এখানে বিপি ও বি ভেক্টরকে আমরা x2 দ্বারা ইয়ে করছিলাম, x2 পজিশন ভেক্টর দ্বারা ডিনোট করছিলাম। তারপর দেন আমরা বি এ ভেক্টর আমার যেটা আছে, আমার সেটা বি এ ভেক্টর রয়ে যাবে। তারপর দেন ওকে আমরা কি দ্বারা ডিনোট করছিলাম? x2 দ্বারা, নাকি আমরা কে ডিনোট করছিলাম x1 দ্বারা, তাহলে আমরা x1 লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বি এ ভেক্টরটা যদি বের করে নিই, তাহলে আমরা পাবো যে x1 মাইনাস x2। আচ্ছা, এবার একটু আপনাদেরকে একটু পুরানো দিকে, মানে আমরা পুরানো কনসেপ্টগুলোতে একটু মনোনিবেশ করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কোলাইনার হওয়ার সত্য কি? আচ্ছা, কোলাইনার মানে কি?
মনে করেন এটা একটা ভেক্টর এ, আর এটা একটা ভেক্টর মনে করেন সেটা হচ্ছে বি ভেক্টর। এ বি এবং বি ভেক্টর আমার কোলাইনার মানে সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? এই দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত ছিল যে কোনো একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাম কনস্ট্যান্টের সমান হবে। আবারও বলছি, মনে রাখার টেকনিকগুলো খেয়াল করেন। যে কোনো একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের সাথে সাম কনস্ট্যান্টের সমান হবে, এটাই আমাদের কোলাইনার হওয়ার শর্ত ছিল। স্যার এই কনসেপ্টটা আমরা কেন গেলাম? আপনি এখানে দেখেন বিপি ভেক্টর বিএ ভেক্টরের সমান্তরাল কিনা। এখন অনেকে বলবে স্যার বিপি ভেক্টর তো বিএ ভেক্টরের উপরেই অবস্থিত। মনে রাখবেন, কোনো একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের উপর অবস্থিত হয় তখন ওই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় বা কোলাইনার হয়। এই কনসেপ্টগুলো মনে রাখবেন। তাহলে বিপি ভেক্টর বিএ ভেক্টরের যদি কোলাইনার হয়ে থাকে, এই কনসেপ্টটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে বিপি ভেক্টর এবং আমার বি এ ভেক্টর আমার কি হবে? পরস্পর সমান্তরাল বা কোলাইনার আমরা বলতে পারি, বা সমরৈখিক বলতে পারি। ঠিক আছে, আমরা সমরৈখিক বলতে পারি, বা একই রেখার মধ্যে অবস্থান করে। তাহলে একই রেখার মধ্যে অবস্থান করলে আমরা বলতে পারি যে কোনো একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের সাথে সাম কনস্ট্যান্ট গুণ করে তার সমান হবে। আমরা সাম কনস্ট্যান্টটা আমরা ল্যামডা ধরতে পারি, এখানে ল্যামডা ধরলাম। ওকে ফাইন। স্যার বিপি সমান আমরা কি পেলাম? বিপি সমান আমরা পেলাম এক্স মাইনাস এক্স টু, আমরা সেটা লিখলাম, সমান ল্যামডা ইন্টু বিএ ভেক্টর সমান আমরা পেলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু, সেটা আমরা লিখলাম, সমান এক্স সমান আমরা লিখতে পারি এক্স টু প্লাস ল্যামডার সাথে এক্স ওয়ান গুণ করলে ল্যামডা এক্স ওয়ান মাইনাস ল্যামডার সাথে এক্স টু গুণ করলে ল্যামডা আমার এক্স টু হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং এক্স সমান ল্যামডা এক্স ওয়ান প্লাস এক্স টু, আমরা এক্স টু যদি কমন নিই তাহলে আমরা পাবো ওয়ান মাইনাস ল্যামডা পাবো। এটাই হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ লাইন সেগমেন্ট। এটাই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট। এই যে এতক্ষণ যাবতে আপনাদেরকে যে বুঝাচ্ছি লাইন সেগমেন্ট জিনিসটা কি, সেটাই হচ্ছে এটাই। তাহলে আমরা কি মনে রাখবো? আমাদের এই যে কোনো দুইটা পয়েন্ট যদি আমরা নিই, একটা হচ্ছে এক্স ওয়ান, একটা হচ্ছে কি আমাদের এক্স টু, একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা হচ্ছে কি আমাদের এক্স টু। এই দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করি আমরা একটা লাইন সেগমেন্ট পাবো। আমরা একটা কি পাবো? লাইন সেগমেন্ট পাবো। এই লাইন সেগমেন্টকে আমরা এইভাবে প্রকাশ করব। তাহলে আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমাদের যদি পরীক্ষায় আসে লাইন সেগমেন্ট কি, সেটা কিভাবে লিখবো সেটা আমরা এখন দেখব। আপনাদের কিন্তু জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার পরীক্ষার খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করবেন যদি আপনাদের পরীক্ষা আসে লাইন সেগমেন্ট কি, সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব। স্যার আপনাদেরকে যেভাবে পড়াচ্ছি আপনারা ঠিক সেভাবে যদি পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই কোর্সে অবশ্যই ভালো করবেন। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানেন বা শুনছেন বা অনেকে দেখেছেন, লিনিয়ার প্রোগ্রামিংয়ে অনার্স তৃতীয় বর্ষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে, সেটা হচ্ছে আপনাদেরকে আজকে শুরুতে জানিয়ে দিই, সেটি হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ফেল করার অন্যতম প্রধান কারণ সেটি হচ্ছে টাইমিং, মানে টাইমটা সে কি করতে পারে না, একটা সময়ের মধ্যে যে প্রশ্নটা দেওয়া হয় সেটা শেষ করতে পারে না, বা সেভাবে সে নিজেকে তৈরি করে না। বলতে গেলে কথা এটাই, ঠিক কিনা? এটা আপনারা পরীক্ষা দিলে সামনে দিলে বুঝতে পারবেন। আর যারা সিনিয়র বাইরে আছেন তাদের থেকে জিজ্ঞেস করলেও হয়তো আপনাকে সেই কথাটাই বলবে। এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে আপনার ফেল করার অন্যতম প্রধান কারণ, যেমন আমি আপনাকে জিনিসটা বলি, আপনি এটা পড়ে গেলেন উত্তল সেট সম্পর্কিত উপপাদ্য, আপনাকে শুরুতে কি বলছি, এই অধ্যায়টি পড়লে 20 মার্ক পাবেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসবে যখন আপনি অধ্যায়টা শেষ করবেন, কিন্তু এই অধ্যায়টা অনেক সহজ। এখন আপনার মাথায় এটা আসবে, কিন্তু স্যারে যে বললো সবচেয়ে বেশি ফেল করে নাকি লিনিয়ার প্রোগ্রামিংয়ে, আমি তো স্যারের কথা কিছুই বুঝলাম না, এটা তো কঠিন কিছুই আমি দেখছি না। আপনি তখন বলবেন, হয়তো আরও 2-1টা অধ্যায় বললে আপনি সেম কথা বলবেন। এবার আপনাকে বলি, কারণ এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনি শুধু পড়লে হবে না, কোথায় আপনার ভুল হতে পারে সেটা আপনারও কিন্তু জানার প্রয়োজন, নাই না? হয়তো সেম ভুল আপনারাও করতে পারেন, হয়তো করতে পারেন, আমি করবেন বলি নাই, করতেও পারেন। এই জন্য আপনাকে জানা জরুরি কোথায় আমরা ভুল করি, কেন আমাদের নাম্বারগুলো চলে যায়। এবার আপনাদেরকে বলি, যে অধ্যায় পড়াচ্ছি সেই অধ্যায় নিয়ে বলি।
বাকিগুলো মানে সেমভাবে অধ্যায়গুলোতে বলে দিব কোথায় স্টুডেন্টরা মানে ভুল করে। বিগত অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছি, দেখেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার একটা প্রশ্ন দিল, আপনাকে একটা প্রশ্ন বললো, মনে করেন একটা প্রশ্ন নিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে প্রমাণ করো যে বদ্ধ অর্ধজগৎ একটি উত্তল সেট বা কনভেক্সের প্রমাণ করতে বলছে। আচ্ছা ওকে ফাইন, আমরা বই থেকে একটা প্রশ্ন বললাম আর কি আপনাকে। এখন আপনি উপপাদ্যটা লিখে দিলেন, আপনার পরীক্ষাতে উপপাদ্যটা লিখে দিয়ে চলে আসলেন, যেভাবে শিখছেন সেভাবে। একটু তো ভুল করছেন, ভুলটা বলি। ভুলটা হচ্ছে এই যে এখানে যে আমি ভেক্টর চিহ্ন ব্যবহার করছি, হয়তো আপনি পরীক্ষায় ওইটা খেয়াল না করার সত্ত্বে আপনি ভেক্টর চিহ্ন খেয়াল না করে হয়তো দুই একটাতে দিচ্ছেন, আরগুলো মিস্টেক করে চলে আসছেন, বা অনেকে দেওয়ানো নাই, খেয়ালও করার নাই যে কনভেক্স সেটে ভেক্টর চিহ্ন না দিলে নাম্বার কাটা যায়, সেটা আপনার আগে জানা ছিল না, এই জন্য আপনি ভুলটা করে চলে আসছেন। এখন দেখা গেল পরীক্ষার রেজাল্ট দিল, দেখা গেল কি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার আসে নাই। এখন আপনি হয়তো বুঝতেও পারেন নাই যে আপনার কেন নাম্বারটা কাটা গেল। এই যে ছোট ভুলের কারণে আপনি 20 নাম্বার দূরের কথা 0 হয়ে গেল। এই জন্য শুদ্ধভাবে কারেক্টলিভাবে যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি, আপনি এই যে জিনিসটা বললাম, একটা জিনিস হয়তো অনেকে সেটা গুরুত্ব না দিয়ে উড়াই দিবে, আর যারা সিরিয়াস স্টুডেন্ট তারা সেটা নোট ডাউন করে রাখবে। এটাই হচ্ছে আপনার কাজ। যে চ্যাপ্টারের যে ফলসটা, এই যে আপনাকে যে ফলসটার কথা বললাম না, সেটা 100 ভাগে যারা রেজাল্ট খারাপ করে 90% সেম ভুলটাই করে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি সিনিয়র ভাইদের বা স্যারদেরকে জিজ্ঞেস করতে পারেন, অন্য কোনো টিচারকে, সেম কথাই বলবে। এই জন্য আপনারা কম পড়েন, যা শিখেন ভালো মতো শিখেন এবং বেসিক ক্লিয়ার করে শিখেন। পরীক্ষা একবার দিবেন, প্রথমবারই আপনি ভালো রেজাল্ট করবেন, অবশ্যই ভাগ্য সহায় হোক। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখন পরীক্ষায় কিভাবে স্যার রিপ্রেজেন্ট করবো রেখাংশটা, সেটা একটু বলে দেন আমাদেরকে। এতক্ষণ তোর লাইন সেগমেন্ট তো সেটা নিয়ে আসলাম, এবার পরীক্ষায় যেভাবে লিখবেন, তাহলে আমরা আসি। আমরা লিখবো এইভাবে যে রেখাংশ, বেসিক কনসেপ্টটা তো বুঝিয়ে দিয়েছে, এখন আর সমস্যা হবে না। আপনি ইউক্লিডিয়ান স্পেস থেকে, ইউক্লিডিয়ান এটা হচ্ছে ইউক্লিডিয়ান স্পেস, ইএন মানে ইউক্লিডিয়ান স্পেস বোঝায়। ইউক্লিডিয়ান স্পেসের দুইটি বিন্দু হয়, আমরা দুটা বিন্দু নিব, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2। একটা হচ্ছে কি দুটো বিন্দু হয় x1 ও x2, দুটো বিন্দু নিলাম, আপনি xy নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে তাহলে x1 ও x2 দুইটাই ভেক্টর চিহ্ন হবে। x1 ও x2, x1 ও x2 এর সংযোগ রেখাংশ যোগ করতে হবে, যোগ করতে বলেছিলাম। এর সংযোগ রেখা দেখছেন, আপনাদের বেসিক কনসেপ্ট যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেইগুলোই আপনি বুঝলে এগুলো আপনি লিখতে পারবেন। সংযোগ রেখাংশ হলো একটি বিন্দুর সেট। এখন অনেকে বলবে স্যার আমি তো এই কথা বুঝি নাই, প্রত্যেকটা পদ আমাদেরকে বুঝে দিব, টেনশনের কোনো কারণ নাই, টেনশন সব আমাদেরকে দিয়ে দেন, বাকিটা আপনি রিল্যাক্সে শুধু ম্যাথগুলো সলভ করেন, যেভাবে করাচ্ছিস ক্লাসগুলো করেন, মনোযোগ সহকারে দেখেন, হয়ে যাবে। নিম্নরূপ সংজ্ঞায়িত, আপনাকে এমন সার্ভিস দিব আপনারা কোনো টেনশনই করতে হবে না লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে, কেমন? শুধু আপনি ডেইলি ক্লাসগুলো মনোযোগ সহকারে করে নোট করেন আর প্র্যাকটিস করেন, হয়ে যাবে। তাহলে দেখেন ইউক্লিডিয়ান স্পেস, এই ইউক্লিড আপনি 52 লিখতে পারবেন। ইউক্লিডিয়ান স্পেস থেকে দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে x1, একটা হচ্ছে কি x2। এই x1 এবং x2 এই দুইটা আমি যোগ করলাম, যোগ করলে দেখেন এখানে অসংখ্য বিন্দু পাবেন। এখানে অসংখ্য কি পাবেন? অসংখ্য বিন্দু পাবেন। এই যে অসংখ্য বিন্দুর সেট, সেটাকে আপনি একটা নাম দেন x বার, x ভেক্টর আর কি, সেটাকে নাম দিলাম x ভেক্টর। অসংখ্য বিন্দু, তাই না? অসংখ্য বিন্দু পাবো। আচ্ছা, তাহলে এই অসংখ্য বিন্দুকে আমি যদি লাইন সেগমেন্ট ধরি, কিভাবে প্রকাশ করব? প্রকাশ করব যে এইভাবে। কিভাবে প্রকাশ করব দেখেন, এইভাবে প্রকাশ করব। আচ্ছা, প্রকাশ করার আগে এই x সমান একটু বলি। xটা বড় হাতের লিখলাম, বড় হাতের লিখলে স্যার xটা বড় হাতের লিখলাম মানে কি? একটা সেট গঠন করব। কথাগুলো শুনবেন, যত শুনবেন তত ক্লিয়ার হবে, একটু শুনবেন মনোযোগ দিয়ে। একটা সেট গঠন করব। সেট বললে কোন বন্ধনী বলেন তো? দ্বিতীয় বন্ধনী? হ্যাঁ, দ্বিতীয় বন্ধনী। সেট বললে কোন বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী দিলাম। সেট গঠন করতে কিভাবে হয়?
এক্স বার চার্জদের দিতে হয়। দিলাম এক্স বার না, মানে এক্স চার্জদের দিতে হয়, বা যে কোনো একটা চলক চার্জদের দিতে হয়। এখানে যেহেতু ভেক্টর আছে আমরা ভেক্টর চিহ্ন দিলাম। আর ভেক্টর চিহ্ন তিনভাবে দেওয়া যায়, সেটাও একটু বলে দিই। উপরেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়, বোল হরফও দেওয়া যায়। যদিও বা বোল হরফ তো আমরা খাতায় লিখতে পারবো না, ওভাররাইটিং তো আর বোল হরফ হয় না, সেটা আমরা কম্পিউটারে টাইপ করতে পারি। কিন্তু আমরা এই খাতায় লিখলে এই দুইভাবেই লিখতে পারি, এই ছাড়া অন্য কোনো অপশান নেই। ঠিক আছে। আরেকটা হচ্ছে অনেকে বলে যে এইভাবে তীর চিহ্ন দিয়ে লেখা যায়, এটা যে কথা এটা একই কথা, সেম কথা। আচ্ছা যাই হোক স্যার, সেট গঠন করি কিভাবে করে দেখেন। এক্স বার সমান আমরা কি লিখব, ওই যে সত্যটা পাইছিলাম না, আমরা একটা সত্য পাইছিলাম না নাকি পাইনি, এই যে সত্যটা লিখব, ল্যামডা x1 ভেক্টর, এখানে যেহেতু ভেক্টর চিহ্ন দিচ্ছি এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে, প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2। স্যার মনে আছে এই যে সত্যটা পেয়েছিলাম লাইন সেগমেন্টেড, সেই সত্যটা এখানে লিখলাম। এখানে একটা যে ল্যামডা আছে না, আপনার ল্যামডা আছে না, এই ল্যামডায় একটা সত্য আছে, সেটা 0 থেকে, আপনারা পাশে লিখবেন আমি নিচে লিখছি, সেটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট বা তার সমান হবে। সেটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট বা কি তার সমান হবে। তাহলে কি বুঝতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের লাইন সেগমেন্টের সত্য। এই সেগমেন্টে কি, এটাই হচ্ছে আমাদের লাইন সেগমেন্টের সত্য। তাহলে আমরা এক্স বার এক্স সমান আমরা যে সেটটা পেয়েছি সেটি হচ্ছে এক্স বার চার্জ দ্যাট এক্স বার সমান ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু আমাদের x2 হবে। চার্জ দ্যাট 0 থেকে বড় হবে, তার মান আমার 1 থেকে কি হবে ছোট হবে। এই সেটটা আমরা পেয়েছি। স্যার লাইন সেগমেন্টকে আমরা এভাবেও প্রকাশ করতে পারবো। আমরা দুটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের x1 ভেক্টর আর একটা হচ্ছে x2 ভেক্টর। আপনি xy ধরতে পারবেন। তাহলে আমাদের যদি এই দুইটা পয়েন্ট যদি x1 ভেক্টর আর x2 ভেক্টর হয়, আমরা তাকে তার লাইন সেগমেন্টকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো। থার্ড বন্ধনী দিব, যে দুইটা ভেক্টর নিব তাদেরকে চার্জদের দিয়ে লিখব। মনে রাখবেন, লাইন সেগমেন্টকে আমরা এভাবেও কি করতে পারবো, প্রকাশ করব, এভাবে প্রকাশ করতে পারবো, ডিনোট করতে পারবো। কেমন? তাহলে এটা সমান আমরা এটা কি করতে পারবো, আমরা সেটা লিখতে পারি, এটা সমান লিখতে পারি। অথবা আপনি এক্স ওয়াই মনে করেন এক্স একটা পয়েন্ট, ওয়াই একটা পয়েন্ট মনে করেন। দুইটা পয়েন্টকে আপনি যখন যোগ করবেন, আপনি একটা নতুন লাইন সেগমেন্ট পাবেন। যোগ করার পরে সংযোগ রেখার উপর অনেকগুলা বিন্দু আছে, অনেকগুলা বিন্দুর সেটকে আপনি ইউ ধরতে পারেন। কি ধরতে পারেন? ইউ মনে করতে পারেন। তাহলে আমরা লিখতে পারি যে ইউ, যেহেতু এটা ভেক্টর থাকবে এই জন্য আমরা এখানে কি করতে পারি, ইউ ভেক্টর লিখতে পারি। কেমন? কি লিখতে পারি? ইউ ভেক্টর আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখলাম যে ইউ ভেক্টর চার্জ দ্যাট, ইউ ভেক্টর চার্জ দ্যাট কেন দিলাম, আমরা জানি সেট গঠন করতে গেলে আমাদের কিভাবে করতে হয়। এই যে কিছুক্ষণ আগে আমরা দিয়েছি এক্স বার চার্জ দ্যাট, এখন ইউ ধরেছি বিদায় ইউ বার চার্জ দ্যাট। ইউ ভেক্টর সমান, অর্থাৎ এইটা সমান, এই যে আমাদেরকে এই সত্যটা মানতে হবে। তাহলে x1 এর জায়গায় x বার ভেক্টর বসাবো, x2 এর জায়গায় y ভেক্টর বসাবো। এগুলো কেন দেখাচ্ছি জানেন? আপনারা যখন অঙ্ক করবেন তখন আপনাদেরকে এরকম দেওয়া থাকবে, একটা x একটা y দেওয়া থাকবে, তারপর লাইন সেগমেন্ট ইউ ধরবে। এই জন্য আপনাদেরকে জিনিসগুলো এখন থেকে শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আপনি লিখবেন যে এটার সাথে সাথে লেখেন ল্যামডা x ভেক্টর। আর এই ক্লাসগুলো করার সময় সবসময় খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনার জিনিসগুলো প্রপারলি ভাবে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে ফাইন, আমরা এটা লিখতে পারি। সত্যটা এটা থাকবে যে আমাদের 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। আচ্ছা, আমরা এই যে বললাম সত্যটা 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, তার কারণ কি আমরা যদি একটু লক্ষ্য করি। মনে করলেন আপনি এখানে x ভেক্টর সমান আপনি যে কোনো একটা পয়েন্ট নেন, মনে করেন আপনি নিলেন 6-7, কেমন? তারপর দেন y ভেক্টর সমান আমরা একটা মান নিই, মনে করেন আপনি নিলেন 12 আর 17। সাপোজ ফর এক্সাম্পল আপনি এরকম দুইটা পয়েন্ট নিলেন, ইচ্ছা মতো ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের যে সত্যটা ছিল, এই যে সত্যটা ইউ ভেক্টর সমান ল্যামডা এক্স ভেক্টর প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই ভেক্টর। এখন আমাদেরকে বলছিল যে সত্য এটা মানবে, দেখি আমরা এটা মানে কিনা, একটু সত্যতা দেখি। আচ্ছা, আপনি ল্যামডা এর মান প্রথমে 0 ধরেন। ল্যামডা এর মান 0 ধরলে আমরা বলতে পারি যে এখানে ইউ ভেক্টর সমান
0 বসাই, 0 ইন্টু এক্স ভেক্টর প্লাস 1 মাইনাস 0 ইন্টু ওয়াই ভেক্টর। ক্যালকুলেশন করলে এখানে 0 পাবো প্লাস 1 ইন্টু আমার ওয়াই ভেক্টর হবে, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি ওয়াই ভেক্টর। ওয়াই ভেক্টরের মান কত ছিল? 12 আর 17 ছিল। আমরা সেটা 12 আর 17 আমরা লিখতে পারি। আচ্ছা, ওকে, ফাইন, এটা পেলাম। এটা একটু পর আমরা বুঝবো যে এটা কি আসলে পেলাম। একটু আমরা অ্যাডভান্স যাই, ল্যামডার মান 1 বসাই। যেহেতু লেস দেন ইকুয়াল আছে, আমরা ইকুয়াল আছে বিধায় আমরা 1 বসাতেও পারি। 1 বসান তো, ইউ ভেক্টর সমান আপনি এখানে 1 বসান। তাহলে এই সত্যের মধ্যে 1 বসালে 1 ইন্টু এক্স ভেক্টর প্লাস 1 মাইনাস 1 ইন্টু ওয়াই ভেক্টর। তাহলে আমরা পাবো এক্স ভেক্টর প্লাস 1 ইন্টু 1 মানে 0, 0 ইন্টু ওয়াই ভেক্টর, দ্যাট মিনস আমরা এক্স ভেক্টর আমরা পাবো। তাহলে এক্স এই ভেক্টর আমরা মান কত ধরেছিলাম? 6, 7 একটা পয়েন্ট ধরেছি। দেখেন তো, আপনি যখন ল্যামডার মান 0 বসেছেন, আপনি কি পয়েন্ট পেলেন? ওয়াই পয়েন্ট আপনি পেয়েছেন। এই দেখেন, ওয়াই পয়েন্ট আপনি পেয়েছেন। খেয়াল করেন কথা, ল্যামডার মান 1 বসালে আবার আপনি এক্স পয়েন্ট পেয়েছেন। এই দেখেন, আপনি এক্স পয়েন্টটা পেয়ে গেছেন। তার মানে আমি ল্যামডার মান 0 বসালে এই পয়েন্টটা পাচ্ছি, ল্যামডার মান 1 বসালে এই পয়েন্টটা পাচ্ছি। তাহলে 0 আর 1 এর মাঝখানে অন্য কোনো পয়েন্ট, মনে করেন সেটা হাফ হতে পারে, 3/4 হতে পারে, এরকম কোনো একটা মান আপনি যখন এখান থেকে বসাবেন, তখন আপনি এক্স আর ওয়াই এর পয়েন্টের ভিতরেই পাবেন। তার মানে আমরা বুঝতে পেরেছি আমার এই সত্যটা এটাকে মেনটেন করে চলে। এই জন্য লাইন সেগমেন্ট সত্যের মধ্যে আপনার এই সত্যের সাথে বলা হয়েছে সে ল্যামডার মানটা 0 থেকে বড় হবে বা 1 থেকে ছোট বা তার সমান হবে। আশা করি আপনারা টোটালি কতটা বুঝতে পেরেছেন। এই ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই জন্য যখন আপনি ম্যাথ সলভ করবেন, তখন আপনার এই জিনিসগুলো দেখবেন প্রত্যেকটা পয়েন্ট আপনার কাজে লাগবে। তখন আপনার এই জিনিসগুলো দ্বিতীয়বার কোনো বুঝতেও হবে না, সময়ও লাগবে না। একবার কষ্ট করে শিখেন, দেন আপনার সামনে অ্যাডভান্স হতে সময় লাগবে না। কিন্তু এখন পরিশ্রম না করলে আপনি সামনে আরও কি করতে হবে? বারবার জিনিসগুলো আপনাকে প্রবলেম ফেস করতে হবে। এই জন্য জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি আপনারা সেটাও বুঝতে পেরেছেন। ওকে, ফাইন। এবার আমরা এতক্ষণ যাবৎ যে লাইন সেগমেন্ট ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, কি জন্য? সেটা হচ্ছে কনভেক্স সেট জিনিসটা বোঝার জন্য। এবার আমরা কনভেক্স সেট কাকে বলে সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি। কনভেক্স সেট হচ্ছে বা উত্তল সেট হচ্ছে কোনো একটা সেটের ভিতর থেকে যে কোনো দুইটা বিন্দু নিলে তাদের লাইন সেগমেন্ট ওই সেটের ভিতর যদি অবস্থান করে, তখন সেই সেটটাকে কনভেক্স সেট বলা হয়। মনে করেন আপনি এটা একটা আমরা সার্কেল ড্র করলাম। এই সার্কেলে অসংখ্য আপনার বিন্দু আছে না? অসংখ্য বিন্দু আছে। এই অসংখ্য বিন্দু থেকে আমি যে কোনো দুটা বিন্দু নিলাম। যে কোনো দুটা বিন্দু নিলে আমার ওই বিন্দুটা এই যে সারফেস মানে এরিয়া, মনে করেন একটা আপনি এক্স নিলেন আর একটা আপনি ওয়াই নিলেন। এটার যে লাইন সেগমেন্টটা সেটাকে তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি এই লাইন সেগমেন্টটা দেখেন তো, এই লাইন সেগমেন্টটা এটা এই বৃত্তের ভিতর অর্থাৎ এই সারফেসের ভিতর অবস্থান করে কি করে না? আশা করি সবাই উত্তর দিবেন করে। যদি করে তাহলে সেটা হচ্ছে কনভেক্স সেট। কথাটা বুঝেন। এই বৃত্তের ভিতর, এটা বৃত্ত হোক, বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, আমরা সামনে দেখবো, এক্সাম্পল দেখবো বিভিন্ন। যে কোনো দুটো বিন্দু নিতে হবে। যে কোনো দুইটা বিন্দুর সংযোগস্থল যদি ওইটার ভিতর থাকে তাহলে কনভেক্স সেট হবে, না হলে হবে না। আমরা আরো বিভিন্ন এক্সাম্পল দেখি। মনে করেন এটা আপনার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ভিতর অসংখ্য 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 বিন্দু আছে। যে কোনো দুইটা বিন্দু আপনি নেন, যে কোনো দুইটা বিন্দু নিয়ে ট্রাই করেন, দেখবেন সেটা আপনার এই যে সারফেস এরিয়ার মধ্যে আছে নাকি নাই। আপনি বলবেন অবশ্যই আছে। এই যে লাইন সেগমেন্টটা এটার ভিতর অবস্থান করে কি করে না? করে। যদি করে তাহলে কি হবে? কনভেক্স সেট হবে, ঠিক কিনা? আরেকটা এক্সাম্পলে যাই। মনে করেন আমরা একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজের মধ্যে অসংখ্য অসংখ্য বিন্দু আছে। এই দুইটা বিন্দু আপনি যোগ করেন, যে কোনো দুইটা বিন্দু আপনি এটা যোগ করেন, কোনো সমস্যা নাই, যোগ করেন। সেটা লাইন সেগমেন্টটা আমার এই সারফেসের এরিয়ার মধ্যে আছে নাকি নাই? অবশ্যই আছে। তাহলে আমরা বলতে পারি এটাও কনভেক্স সেট। আমরা যদি একটা বেঞ্জিন নিই, বেঞ্জিন নিলে সেখানের মধ্যে দেখবেন অসংখ্য বিন্দু আছে। যে কোনো দুটা বিন্দু যোগ করেন, তাও আমার সেটা ভিতরে অবস্থান করতেছে, তাহলে এটাও আমার কি সেট? কনভেক্স সেট। তাহলে এই যে এক্সাম্পল সবগুলো দিয়েছি, এগুলো সবগুলো হচ্ছে কনভেক্স সেটের এক্সাম্পল দিলাম। কনভেক্স সেটের কি দিলাম? এক্সাম্পল। ভাইয়া
সবগুলো কি কনভেক্স সেট হবে এমন কি কথা আছে? হবে না এরকম একটা উদাহরণ আপনি দেন না। তাহলে আসি, মনে করেন আপনাকে চিত্রটা এভাবে দেওয়া হলো, বলা হলো এটা কি কনভেক্স সেট কিনা। এখন আপনি বলবেন হয়তো যা যা অনেকে আছে ম্যাক্সিমামই বলবে যে করে। উত্তর হচ্ছে 100% ভুল উত্তর। কেন? আপনাকে বলেছিলাম যে কোনো দুইটা বিন্দু, কিন্তু প্রত্যেকটা বিন্দু আপনাকে হতে হবে। দেখেন এটা হলেও এখানে একটা বিন্দু, এখানে একটা যদি বিন্দু হয়, এই দুইটা যখন যোগ করবেন এই লাইনটা তো আর এই গ্রাফের ভিতর নাই। তাহলে যদি না থাকে তাহলে আমরা বলতে পারি না এটা কি না কনভেক্স সেট না। তাহলে এটা কি হবে না? কনভেক্স সেট হবে না। এখন আপনার চিত্রটা যদি এভাবে হয়, স্টার হয়, হয়তো আপনার চিত্রটা এভাবে হতে পারে, স্টার হতে পারে, স্টার হতে পারে, ঠিক আছে। এখন আপনি মনে করেন এখানে একটা পয়েন্ট নিলেন, এখানে একটা পয়েন্ট নিলেন, ভিতরে নিলে তো অবশ্যই হবে, কিন্তু সব পয়েন্টে হতে হবে, মনে রাখবেন। তাহলে দেখেন হয়েছে, লাইন সেগমেন্টটা কি এটার ভিতরে আছে? নাই। তাহলে এটা কি না কনভেক্স সেট না। আপনার চিত্রটা এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, ভিতরে নিলে হবে, কিন্তু সব পয়েন্টে হতে হবে বিদায় হবে না। সেটা কেন? সেটার কারণটা দেখাচ্ছি। এটা তো এটার ভিতরে অবস্থান করে না, তাহলে এটাও কি হবে না? কনভেক্স সেট হবে না। আবার আপনার চিত্রটা এভাবেও হতে পারে, মনে করেন সার্কেলের ভিতর সার্কেল, চাকা, তাহলে এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, তাহলে দেখেন এটা তো লাইন সেগমেন্ট এটার ভিতরে অবস্থান করে না, তাহলে এটাও কি না কনভেক্স সেট না, ঠিক আছে। অথবা আপনার চিত্রটা এভাবেও হতে পারে, আপনি এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, যোগ করেন, দেখবেন ভিতরে তো অবস্থান করতেছে না, তাহলে এটাও কি না কনভেক্স সেট না। আপনার চিত্রটা এভাবেও হতে পারতো, এখানে একটা নেন, এখানে একটা পয়েন্ট নেন, যোগ করেন, দেখবেন এটাও কি না কনভেক্স সেট না। এই যে চিত্রগুলো দিয়ে বুঝালাম, আপনার প্রত্যেকটা মানে একটা এরিয়া দেওয়া থাকলে ওই এরিয়ার মধ্যে যদি প্রত্যেকটা বিন্দুতে আমি লাইন সেগমেন্ট ড্র করি, সেটা যদি ওইটার ভিতর থাকে, অর্থাৎ কোনো একটা সেটের ভিতর থেকে আমি যে কোনো একটা বিন্দু নিলাম, যে কোনো দুটা বিন্দু, অবশ্যই দুটা বিন্দু লাগবে, তাদের লাইন সেগমেন্টটা অর্থাৎ সংযোগ রেখাটা ওই সেটের ভিতরে যদি অবস্থান করে, তবে প্রত্যেকটা বিন্দু তো হতে হবে, তবে সেই সেটকে কনভেক্স সেট বলা হয়। ক্লিয়ার? আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আর সেটার সত্যটা হচ্ছে, কনভেক্স সেট হওয়ার জন্য সত্য হচ্ছে আমার x1 x2 আমি যদি S1 থেকে যদি দুটা বিন্দু নিই, অবশ্যই আমার এই সত্যটা মেনটেন করতে হবে। কোন সত্যটা? ওই যে সত্যটা আমার কি ছিল, লাইন সেগমেন্টের সত্য ছিল, ওই সত্যটা আমার কি করতে হবে? মানতে হবে, তখন সেটা কনভেক্স সেট হবে। আশা করি এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে কনভেক্স সেটের উদাহরণ। এগুলো হচ্ছে কনভেক্স সেট উপরেগুলো, আর এগুলো হচ্ছে কনভেক্স সেট কি না, এগুলো কনভেক্স সেট সত্য মানতেছে না। আশা করি আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ারলি আপনাদের বুঝতে পেরেছেন। ওকে ফাইন, যদি আমরা বুঝতে পারি, এবার আমরা উত্তল সমাবেশে যাব, কনভেক্স কম্বিনেশনে যাব। কিসে যাব? উত্তল সমাবেশ। আমরা উত্তল সমাবেশ নিয়ে এখন আমরা আলোচনা করব। আমাদের এই কনসেপ্টগুলো অনেকবার ইউজ হবে। কনভেক্স কম্বিনেশন, ইংরেজিতে বলা হয় কনভেক্স কম্বিনেশন। সাথে সাথে আপনাদের ইংরেজি ওয়ার্ডটা বলে দিচ্ছি, এই জন্য বাংলা থেকে আমরা ইংরেজি ওয়ার্ডটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলার সাহায্যে, এই জন্য বলে জানিয়ে দিচ্ছি। কেমন? কনভেক্স কম্বিনেশন কি দেখেন, আপনি আরএনএর জগৎ থেকে এই জগতে এম সংখ্যক, আমরা বই থেকে একটু লিখে তারপর আমরা বুঝতে পারবো, এম সংখ্যক বিন্দু নিলাম। কত সংখ্যক বিন্দু? এম সংখ্যক বিন্দু। মনে করেন সেটা x1 x2 আমার xm পর্যন্ত, যেহেতু এম সংখ্যক এই জন্য এম সংখ্যক নিলাম। এই যে এম সংখ্যক বিন্দু নিলাম, অবশ্যই এর একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশন। তাহলে এর উত্তল কিসের কম্বিনেশন? উত্তল কম্বিনেশন। এর উত্তল সমাবেশ হলো, কিভাবে হবে সেটা গঠন করব আমরা একটু খেয়াল করি। ওই একই জগতে একটি বিন্দু, ওই একই জগতে একটি বিন্দু আমার এক্স বার, যা নিম্নরূপে সংজ্ঞায়িত হয়। কিভাবে আমরা সেটাকে সংজ্ঞায়িত করব, ডিফাইন করব, আমরা এখন সেটা দেখতে পাবো। তা নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়।
আপনি যে বিন্দুগুলো নিয়েছেন m সংখ্যক বিন্দু, তাহলে আমরা ডিফাইন করব এভাবে, m সংখ্যক যে আমরা বিন্দু নিলাম সেগুলো আমরা লিখলাম। খেয়াল করবেন কথাগুলো, m সংখ্যক বিন্দুগুলো আমরা লিখলাম। m সংখ্যক বিন্দুগুলোকে আমরা m সংখ্যক স্কেলার দ্বারা গুণ করব। m সংখ্যক স্কেলার দ্বারা কি করব? গুণ করব। স্কেলার আমরা λ1 নিলাম, নন জিরো হতে হবে কিন্তু, নন জিরো স্কেলার দ্বারা গুণ করব। তাহলে λ1, λ2, λm, নন জিরো বলতে শূন্য হবে না, শূন্য থেকে বড় আর কি, ঠিক আছে। নন জিরো স্কেলার দ্বারা গুণ করে দেন আমরা যোগ করলে যেটাই পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তল সমাবেশ। এটাই হচ্ছে আমাদের উত্তল সমাবেশ। কি করব? m সংখ্যক বিন্দুগুলোকে m সংখ্যক নন জিরো স্কেলার দ্বারা গুণ করে যোগ করার পর আমরা যেটা পাবো, নতুন যে আমরা পয়েন্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? কনভেক্স কম্বিনেশন আমরা বলবো। কনভেক্স কম্বিনেশন আমরা বলবো। আমরা একটু পরিচয় করে দিব, যেখানে আমার λi বাস্তব স্কেলার, রিয়েল স্কেলার, λi বাস্তব স্কেলার, এবং সকল i এর জন্য, সকল i এর জন্য এই যে i এর মান 1 হলে λ1, i এর মান 2 হলে λ2, i এর মান m হলে λm হবে। সকল i এর জন্য, সকল i এর জন্য আমাদের λi গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে? 0, ওই যে নন জিরো থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে আমরা তখন পাবো λ1 প্লাস λ2 প্লাস ডট ডট λm সমান কত পাবো? আমরা তখন 1 পাবো। সত্যটা মানবে, এই সত্যটা আমার মানবে। এটাকে আমরা সামেশনের ভাষায় এইভাবে লিখতে পারি, সামেশন i এর মান 1 থেকে m পর্যন্ত λi ইকুয়ালস টু 1। কথাটা খেয়াল করেন, i এর মান 1 হলে λ1, i এর মান 2 হলে λ2, i এর মান m হলে λm সমান 1। এই সত্যটাও মানলে তখন আমরা সেটাকে কি বলতে পারবো? কনভেক্স কম্বিনেশন আমরা বলতে পারবো। এই দুইটা ইনফরমেশন আপনারা মনে রাখবেন। আর আপনাদের যদি পরীক্ষা আসে উত্তল সমাবেশ কি লিখো ক বিভাগে, তাহলে আমাদেরকে এটাই উত্তর করতে হবে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আমরা আজকের পর্বে আমরা বেশ কয়েকটি কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। যে কনসেপ্টগুলো আলোচনা করেছি অতি গুরুত্বপূর্ণ। আরও কয়েকটি বেশ ডেফিনেশন আমাদের রয়েছে, হাইপার প্লেন, হাফ স্পেস এবং এর বিভিন্ন ডেফিনেশন, যেগুলো আমাদের উপপাদ্যের জন্য লাগবে, সেগুলো আমরা আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।